অভ্যাসগত কারণেই ওই পরিচ্ছন্ন সুন্দর চিন্তার শিশুটাও নোংরা মানসিকতার হয়ে যাচ্ছে, যে কারণেই আমাদের এই পরিবেশ বিপর্যয়। কিছুক্ষণ আগে একজন ছোট ভাই বলল যে তার পলিথিন ব্যবহার, দেখেন আমরা পলিথিনে আমাদের নর্দমাগুলো কি ধরনের ব্লক হয়ে যায়, যখন পরিষ্কার হয় তখন কি অবস্থা থাকে, শুধু পলিথিন আর পলিথিন পানির বোতল টোতল নিয়ে একদম যাইছে তাই হয়। এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা রাজশাহী জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, তাকে তার আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সবাই একটু করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবেন। ধন্যবাদ আমাদের অ্যাডভোকেট এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে। উনি আমাদের মাঝে এসেছেন ইতিমধ্যে। আমরা আমাদের বক্তব্য বেশিক্ষণ বাড়াবো না। ঠিক একইভাবে আমরা পরিবার থেকে যেমন আমাদের পরিবেশটাকে আমরা নষ্ট করে ফেলছি কিংবা চিন্তা না করে আমরা সামগ্রিকভাবে আমার দেশটাকে আমরা পরিবেশ বান্ধব করছি না, আগামী প্রজন্মের জন্য এই দেশটাকে তৈরি করতে হবে। তাদের সুন্দর চিন্তাটাকে আমাদেরকে লালন করতে হবে এবং তাদের কাছ থেকে ওই চিন্তাটা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে 5 কোটি বৃক্ষ রোপণের একটা সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছেন। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন যে সমস্ত প্রতিযোগীরা, সেই সমস্ত শিশুদের হাতে আমরা বৃক্ষ তুলে দিব। এইরকম ভাবে আমরা এই যে জীব বৈচিত্র্য পরিবর্তনের জন্য আসুন আমরা পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত চিন্তা করি এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করি। সবাইকে ধন্যবাদ। আমরা শুনছিলাম জনাব মাহফুজুল হাসনাইন রিপোর খুবই সুন্দরভাবে এই পরিবেশ নিয়ে বলছিলেন যে শুধু আসলে গাছ লাগানো না, আমাদের সকল কিছু রাস্তার ট্রাফিক থেকে শুরু করে প্রত্যেকটা কিছু পরিবেশের একটা পার্ট। আমরা কবিও কিন্তু অনেক সময় বলেছেন এই পরিবেশ নিয়ে আমরা যদি ধর্ম গ্রন্থ থেকে কবিদের ভাষায় যাই, যেমন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বনের ছায়া, ফুলের গন্ধে, পাখির গানের প্রকৃতি আমাদের যাকে তার সাথে মিশে বাঁচায়, তাকে কি আমরা ধ্বংস করতে পারি? তাতে পরিবেশ নিয়ে অনেক কথা। আমরা এই পর্যায়ে আমাদের আরো একজন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক রাজশাহী প্রেস ক্লাব, আমি তাকে বিনীত অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। ডিস্টার্ব দিচ্ছ, ওইটা মাইকটা ঠিক করে দেন। প্রবীণ দিবসের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা রাজশাহী জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক এবং রাজশাহী জেলা মহানগর বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা চাচা, প্রবীণ রাজনীতিবিদ, উপস্থিত বিভিন্ন পরিবেশ আন্দোলন, রাজশাহী আন্দোলন সহ বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু কিশোর এবং তাদের অভিভাবকবৃন্দ সকলকে রাজশাহী প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে আয়োজক সংস্থাকেও আমরা অভিনন্দন জানাই যে আজকের এই দিনটা যথাযথ মর্যাদায় উনি আজকে এখানে পালন করেছেন। এই জন্য অভিনন্দন জানাই যে আজকের এই জায়গাটা চয়েস করেছে, এটাও পরিবেশের একটা অংশ, একটা সুন্দর মনোরম পরিবেশ
এই সন্ধ্যাকে উপভোগ করার মতো একটা পরিবেশ, এই পরিবেশটাকে বেছে নিয়ে এই পরিবেশের কর্মসূচিকে উনি গ্রহণ করেছেন, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রকৃতি থেকে অনুপ্রেরণা, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্লোগান 2026-এর এই পরিবেশ আন্দোলনের পরিবেশ নিয়ে। আজকে আমরা সারা বিশ্বের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে পরিবেশ নিয়ে সারা বিশ্ব এখন হুমকির মুখে, এবং বিশ্বের যারা মোড়ল তারা এই পরিবেশ নিয়েই কিন্তু সবচেয়ে বেশি তাদের মাথা ব্যথা। কারণ বিশ্বের মানচিত্রে পরিবেশের এমন কিছু পরিবর্তন ঘটছে যে বিশ্বের অনেক কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু পরিবেশ বলতে আমরা গাছ লাগানো বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন এটাই শুধু পরিবেশ নাই, এই পরিবেশের এর গভীরতা এই স্লোগানে তুলে ধরেছে যে এনভায়রনমেন্ট যে চেঞ্জ হচ্ছে এবং জলবায়ুর পরিবর্তন হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য জাতিসংঘ বিভিন্নভাবে তারা চেষ্টা করছে। পাশাপাশি আমরা যদি ক্ষুদ্র পরিসরে যদি দেখি তাহলে এই পরিবেশ নষ্ট করার জন্য সবচেয়ে মূল কারণ আমাদের ভাইয়াটা বলেছে পলিথিন। যদি আমরা ক্ষুদ্রভাবে আমাদের সহজ সাদা চোখে যদি পরিবেশ নিয়ে আমরা কথা বলি তাহলে এই পলিথিন হচ্ছে সবচেয়ে বড় একটা ভয়ানক পরিবেশ নষ্ট করার জন্য একটা মূল কারণ। আপনারা দেখেছেন গত 24 সালে কক্সবাজারে একটি তিমি মারা গেছে এবং বিশ্বের আরো কয়েকটি সমুদ্র সৈকতে এই মৃত তিমি পাওয়া গেছে। তার ভিতর সবচেয়ে বেশি তার পেটের মধ্যে ছিল পলিথিন, এই পানির বোতল সহ প্লাস্টিক জাতীয় টন টন ছিল, যার কারণে এই তিমি মারা যেতে বাধ্য হয়েছে। তার মৃত্যুর একটি কারণ, একটি আরো কারণ থাকতে পারে, এটা একটি বৃহৎ কারণ। তাহলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো পরিবেশের জন্য কত বড় ভয়ানক তার একটা এক্সাম্পল। আজকে রাজশাহীতে সহ সারা বাংলাদেশের কিছু কিছু জায়গায় পানি হলে, আধা ঘন্টা পানি হলে রাস্তা জাম হয়ে যায়। কেন? এই যে ট্রেনের মধ্যে যে পরিমাণ পলিথিন থেকে শুরু করে এই যে পানি বোতল প্লাস্টিক জাতীয় দ্রব্য আমরা ফেলে রাখি, যার কারণে ট্রেন জ্যাম হয়ে থাকে, পানিগুলো বের হওয়ার থাকে না, আমরা কষ্ট পাই। আজকে এই মানুষই আমরা মেডিকেলে চলে যান, যখন আপনি পপুলারে যাচ্ছেন তখন কোনো ওয়ালে দেখবেন যে থুতু নাই, কোনো ওয়ালে পানের পিক নাই, কিন্তু এই মানুষগুলোই আমরা যখন আবার সরকারি মেডিকেলে যাচ্ছি তখন আমরা দেখছি যে সিঁড়িতে উঠলেই দেখবেন যে ওয়ালে তুলে আর পানের পিক, এমন ভাবে পানের পিক ফেলে রাখে। এইটি আমাদের কালচার, মানে আমরা একই মানুষ দ্বৈত কালচারে অভ্যস্ত। আমরা যখন ইন্ডিয়াতে যাচ্ছি চিকিৎসার জন্য, কত সুন্দর চকচকা মেডিকেল, তখন আমরা তো নিজেকে অভ্যস্ত করে নিচ্ছি। আমরা লাইন দাঁড়িয়ে আমরা ইন্ডিয়াতে চা খাই, চা খাতেও ইন্ডিয়াতে লাইন দেওয়া লাগে, ভাজা খেতে লাইন দেওয়া লাগে। তা আমরা পরিবেশের সাথে নিজের কালচার, নিজের কৃষ্টি কালচারকেও কিন্তু আমরা মানিয়ে নিই। আজকে যে এখানে এই পরিবেশে ছোট বাচ্চারা কি দৌড়াদৌড়ি করছে, কিন্তু বাসায় কি সম্ভব? বাসায় সম্ভব না। এই পরিবেশটাই কিন্তু সব মানুষের চিন্তা শক্তি, মানুষের আবেগ অনুভূতি সবগুলো কিন্তু তৈরি করে, ক্ষণিকের চিন্তা শক্তি বাড়িয়ে দেয়। এই জন্য পরিবেশ আমাদেরকে ভালো রাখতে হবে, আমার পরিবেশ ভালো রাখতে হবে, আমার পরিবারের পরিবেশ ভালো রাখতে হবে, আমার বাড়ির আশপাশের পরিবেশকে আমাকেই নজরে রাখতে হবে, আমার সমাজকে আমার পরিবেশের স্বচ্ছ সুন্দর চকচকে ঝকচকে একটা পরিবেশ, পরিচ্ছন্ন পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি তাহলে দেখবেন আমার মনটাও কিন্তু পরিচ্ছন্ন হয়ে যাবে। আমার মনের ভিতরে অনেকগুলো জঞ্জাল আমাদের মনের ভিতরে ঢুকে বসে আছে, আমাদের মাথার ভিতরে অনেকগুলো ভালো থেকে খারাপ জিনিসগুলো বেশি ঢুকে বসে আছে। কাজে পরিবেশ কিন্তু এখান থেকে শুরু, এখানে যদি পরিষ্কার করতে পারে তাহলে দেখবেন সব পরিষ্কার হয়েছে। আজকে আমরা পরিবেশ অধিদপ্তর আছে, তাদেরকে আমরা অনুরোধ করেছি যে রাজশাহী শহরে, রাজশাহী জেলায় বিভিন্ন জায়গায় পুকুর খনন হচ্ছে, পুকুর খনন হওয়ার কারণে জলবায়ুর যে ক্ষতিগ্রস্ত গুলো হচ্ছে, যে মাঠের আবাদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে পরিবেশ বিনষ্ট হচ্ছে। কিন্তু কতিপয় অসাধু
কর্মচারী কর্মকর্তারা টাকা খেয়ে পুকুর খনন করছে, আবার মহারাজ পুকুর ভরাট হচ্ছে। এই রাজশাহী শহরে ডিগ্রি কলেজের পাশে পুকুর ভরাট হচ্ছে, মেয়র চল্লিতে পুকুর ভরাট হচ্ছে, আপনার মিলি সিনেমা হলের পাশে পুকুর ভরাট হচ্ছে। এই কথাগুলো যখন বলি তখন আর সরকারি কর্মকর্তা কর্মচারীরা কথা বলে না, রাজনীতিবিদরা কথা বলে না, পরিবেশবিদরা কেউ কথা বলছে না, অথচ পুকুর ভরাট হয়ে যাচ্ছে। এই পুকুর ভরাট হওয়ার কারণে যদি আগুন ধরে, আজকে লক্ষ্মীপুরে যদি আগুন ধরে, পুরো ক্লিনিকে পানি না পাবে না ফায়ার ব্রিগেড এই নিবানোর জন্য, তাহলে কোথায় আমরা আছি? আমরা নিজেরা সচেতন হতে হবে। আপনি আমি সচেতন হওয়ার যখন হবো, প্রতিবেশীকে সচেতন করবো, সমাজকে সচেতন করবো, দেশকে সচেতন করবো, ভয়েসটাকে রেস করতে হবে, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। না হলে এই পরিবেশকে রক্ষা করা যাবে না। আজকে ইটের ভাটায় যে পরিমাণ কাঠ পুরানো হয়, এই কাঠ বাংলাদেশে গাছ লাগানো হয় না। আজকে বৃক্ষরোপণ সেই পরিমাণে হয় না। আজকে আমরা যে পরিমাণ কাগজ ব্যবহার করছি কাঠের দ্বারা, আজকে সেই পরিমাণ গাছ আমরা লাগাচ্ছি না। তাহলে আমাদেরকে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে, যাতে অতিবৃষ্টি হয়, বৃষ্টির কারণে আমাদের সহ্য সকল এই সুন্দর বাংলাদেশ যেন আমরা সুন্দর করতে পারি, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং বিশেষ করে যারা ছোট্ট সোনামণিরা, বাচ্চারা চিত্তাঙ্গন পর্যায়ে অংশগ্রহণ করেছেন, হার জিত যাই হোক, যারাই অংশগ্রহণ করছে প্রত্যেকেই বিজয়ী। এই ফলে সকলের দোয়া কামনা করে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব গোলাম মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক, রাজশাহী প্রেস ক্লাব। আপনি একবার যথার্থই বলেছেন যে পরিবেশ যত না বেশি আমরা আমাদের ন্যাচারাল কারণে হচ্ছে, তার চেয়ে বেশি প্লাস্টিক অন্যতম একটি কারণ। আমরা আমাদের এই পর্যায়ে আমরা আমাদের দেশের গণ্ডির বাইরেও কিন্তু আমরা অনেকভাবে দেখি, উনি উদাহরণে নিয়ে এসেছেন। আমরা এই পর্যায়ে আমাদের দেশের বাইরে একজন প্রফেসর আছেন, প্রফেসর ডক্টর শহীদ শাহ আলম, প্রিন্স সুলতান ইউনিভার্সিটি, রিয়াদ, সৌদি আরব। আমি তাকে বিশেষভাবে অনুরোধ করব, এই আমাদের দেশের সঙ্গে সৌদি আরব, উনি মালয়েশিয়াতেও ছিলেন, তাদের চিন্তার যে ফারাক সেই সম্পর্কে কিছু বলার জন্য রোটারিয়ান প্রফেসর ডক্টর সৈয়দ শাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনাদের আমি সময় বেশি নিব না। আমার ভাগ্নে আসলে আরিফ সৈয়দা যথার্থই বলেছে যে আসলে আমরা বাইরের দেশে যারা থাকি, দীর্ঘ 25 বছর আমি আসলে বিদেশে আছি, বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে আমি ভ্রমণ করেছি। আমি কোথাও দেখি না যে একটা কাগজ রাস্তার পাশে পড়ে আছে। আমরা যদি কাগজ আমাদের কাছে থাকে, যদি বা এই কাগজটা আমরা ফেলতে চাই, রাস্তায় না ফেলে আমরা পকেটে রেখে দিই, পকেটে রেখে দিই, নির্দিষ্ট স্থানেই আমরা ফেলি। আসলে আমি দীর্ঘ 25 বছর প্রবাস জীবন থেকে আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত যে আমাদের ছোট বাচ্চারা চমৎকার ভাবে প্রকৃতির যে আসলে চাহিদা সেটা তাদের সুন্দর চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আমি প্রচন্ড অভিভূত। কিন্তু যখন আমি রাস্তা দিয়ে হাঁটি, ড্রেনের পাশ দিয়ে হাঁটি, তখন আমি কষ্ট পাই যে ড্রেনের ভিতরে অসংখ্য প্লাস্টিক বর্জ্য পদার্থ আমরা স্টোর করি। এর ফলে হয় কি, জলাবদ্ধতা তৈরি হয়। তো আমরা যারা রাজশাহী শহরে বাস করি, আপনারা জানেন যে রাজশাহী আসলে একটা অত্যন্ত সুন্দর নগরী। তা আমাদের এই সুন্দর নগরীকে আগামী দিনে আরো সুন্দর করার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা এভাবেই করবেন, আপনারা আপনাদের প্লাস্টিক বর্জ্য, যেহেতু সিটি কর্পোরেশনের ভ্যান প্রতিদিন আপনাদের বাড়ির কাছে যায়, তো আপনার প্লাস্টিক বর্জ্যগুলি একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখবেন। যখন তারা আসবে তাদেরকে সেই জিনিসটা আপনারা বুঝিয়ে দিবেন, তাহলে তারা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে ফেলবে। তাহলে ড্রেনগুলি বন্ধ হবে না। এই ড্রেন বন্ধ না হলে পরে আপনার জলাবদ্ধতার মধ্যে পড়বেন না। আমরা সবাই দোষ দিই সিটি কর্পোরেশনের মেয়র কি করতেছে, সিটি গভর্নমেন্ট কি করতেছে, কিন্তু আসলে আমরা যে পরিবেশটাকে নষ্ট করছি সেই বিষয়টা কিন্তু আমরা সচেতন নই। তো আমরা আশা করবো আপনারা সবাই সচেতন হবেন। আসলে বাজে কথা বলে আসলে শেষ করতে পারবো না, তবে সুন্দরভাবে একটা কথা বলি। আপনারা দেখছেন যে এখন হাইব্রিড কার তৈরি হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে পরিবেশগত আসলে পরিবর্তন। সে সাথে ইলেকট্রিক ভেহিকেল তৈরি হচ্ছে।
এই যে অটোগুলি দেখছেন এগুলো পরিবেশে এত ক্ষতি করে না, যার কারণে বলা হয় যে রাজশাহীতে কার্বন এমিশন অন্যান্য জেলা থেকে, অন্যান্য শহরের থেকে সবচেয়ে কম। সেজন্য আপনারা আনন্দিত হবে ঠিকই, কিন্তু পাশাপাশি আমরা যারা রাজশাহী শহরের অধিবাসী, আমরা সবাই বলি গর্ব করে যে আমরা সুন্দর নগরীতে বসবাস করছি, কিন্তু বসবাসের জন্য প্রয়োজন আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা। আর আর বেশি কিছু না বলি আপনাদেরকে, তবে একটা কথাই বলি, আসলে আমি একটা জিনিস আসলে আপনাদের কাছে বলতে চাচ্ছি যে আমি আসলে এখনো বিদেশে আছি। তা আমি একটা লক্ষ্মীপুরে বিগাডোবা মিশনের পাশে একটা ক্লিনিক করছি, ক্লিনিক না আসলে, তো এখানে গরিবদের চিকিৎসার জন্য আমি ব্যবস্থা করছি। তো 100 টাকা ভিজিটে ডাক্তার দেখানো যাবে, সেই সাথে হচ্ছে সকল প্রকারের পরীক্ষা আমরা 50 থেকে 60 বার কমিয়ে দিয়ে আমরা চেষ্টা করব সকল প্রকারের পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য। তা আপনারা আমাদের সহযোগিতা রাখবেন, সকলের সহযোগিতা কাম্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রফেসর ডক্টর শহীদ শাহ আলম। আমরা একটু আগে কবির কথা বলছিলাম। আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন শরীফেও কিন্তু এই পরিবেশ নিয়ে বলেছেন, পৃথিবীতে অনর্থ সৃষ্টি হয় মানুষের নিজ হাতের কৃতকর্মের কারণে। এটা কোরআন শরীফের একটি সূরায় রুমে আছে, তার অর্থ আমি বললাম। আবার আরো একটি সূরাতে বলছেন, নিশ্চয় তোমার প্রতিপালকের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য নাই। দ্যাট মিনস সৃষ্টিকর্তা প্রথম যে অবস্থায় এই পৃথিবীকে সৃষ্টি করেছেন উনি পরিপূর্ণভাবে করেছেন। আমরা আমাদের একেবারে অজান্তেই নিজের প্রয়োজন মনে করে এই পৃথিবীকে ক্ষতি করে একটি অনিরাপদ জায়গায় আমরা পরিণত করেছি। আমরা এই পর্যায়ে আমাদের বিবিসি তাদের সারা দেশব্যাপী 64 জেলায় 1 লক্ষ গাছ রোপণ টার্গেট নিয়েছেন। আজকে এইখানে বৃক্ষরোপণের মাধ্যমে সেই কাজের উদ্বোধন হবে। সেই সংগঠনের সভাপতি ডাক্তার নাসির উদ্দিনকে আমি অনুরোধ জানাবো তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। জনাব ডাক্তার নাসির উদ্দিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর হেমায়েতুল ইসলাম আরিফ ভাই। উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা, প্রশাসক রাজশাহী জেলা পরিষদ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রোটারিয়ান মোহাম্মদ মিজানুর রহমান ইউসুফি এবং বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি। আমি কোথা থেকে আসছি একটু বলা দরকার। প্রথম যদি আমি কোন জায়গা থেকে আসছি এটা বলি, আমি আসছি কক্সবাজার থেকে, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা থেকে। কক্সবাজারের রামু উপজেলাতে আমার বাড়ি। কেন আসতাম তার দুই একটা কারণ আছে। আমি কোনো জ্ঞান গর্ব বা হচ্ছে সাইন্টিফিক আলোচনায় যাব না। আমি জাস্ট আপনাদের কাছে আসছি কিছু আহ্বান নিয়ে। আপনাদের ইতিমধ্যেই আমাদের সঞ্চালক মহোদয় বলেছেন, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন, ইংরেজিতে আমরা বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন ফেডারেশন হিসেবে এটাকে বিবিসিএফ সংক্ষেপে আমরা সবাই জানি। এই বিবিসিএফ এর 314টা রেজিস্টার্ড, নন রেজিস্টার্ড, স্বেচ্ছাসেবী অথবা হচ্ছে আপনার স্ট্রাকচার্ড অর্গানাইজেশন এই প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত। এখানে আমাদের প্রায় 30,000-এর মতো স্বেচ্ছাসেবী সারা বাংলাদেশে কাজ করে। আমাদের ম্যান্ডেট একটাই, বাংলাদেশের জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত যে বিপর্যয়, এই বিষয়গুলোকে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে কিভাবে এর সমাধানে কার্যক্রম বা কার্যকরী ভূমিকা রাখতে পারি। আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় কিন্তু কাজ করি। আমি আমার জায়গায় জব করি, বাট বিবিসিএফ হচ্ছে আমার একটা স্বেচ্ছাসেবী শ্রম দেওয়ার একটা প্ল্যাটফর্ম। আমাদের হেমায়েত ইসলাম আরিফ ভাই উনিও একটা জায়গায় জব করেন,
মিজানুর রহমান উনিও একটা জায়গায় কিন্তু কাজ করেন, বাট বিবিসি এর এই জায়গাতে আমরা চেষ্টায় শ্রম দিই। তা আমরা এই বছরে বাংলাদেশ সরকার, আপনারা জানেন আমরা খুব সুন্দর এবং পরিবেশ বান্ধব, পরিবেশের প্রতি অত্যন্ত দরদশীল একজন হচ্ছে সরকার প্রধান পেয়েছি। ওনার কার্যক্রমে আমরা শুরুতেই বেশ কিছু প্রায়োরিটি ইনিশিয়েটিভ, ইভেন্ট বলবো না, আপনার হচ্ছে খাল খনন এবং হচ্ছে 25 কোটি বৃক্ষরোপণ, প্রতি বছরে 5 কোটি করে বৃক্ষরোপণ এবং 5 বছরে 25 কোটি। এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ, এটা হয়তো আমরা অনেকে জানি না, আপনার ঢাকাতে আপনারা বিকাল জানেন থেকে পর্যন্ত 400 ছবি ভিডিও করা হয়ে বিশেষ করে গেছে। ভূমিকম্প হচ্ছে নভেম্বরের 400, 22-25 থেকে শুরু করে এই পর্যন্ত 30-এর অধিক বিভিন্ন সময় কিন্তু শেকিং বা ভূমিকম্প হয়েছে। সেইটা ইনিশিয়েটিভ নিয়ন্ত্রণের জন্য 1 লক্ষ ভলেন্টিয়ার তৈরি করারও কিন্তু উনি একটা ইনিশিয়েটিভ। ছেড়ে আন, প্রত্যেকটা কি কাজই হচ্ছে? বাংলাদেশের পরিবেশের সাথে খুবই ইতিবাচক। আমরা দেখেছি কুরবানির পরে কিন্তু উনি নিজে বের হয়ে হচ্ছে কুরবানির বর্জ্য অপসারণ হয়েছে কি হয় না এই জিনিসগুলো দেখেছি। তো বিয়ন্ড পলিটিক্যাল কনসিডারেশন, আপনি পলিটিক্স তার আইডিওলজি ভিন্ন, এটা ভিন্ন হতে পারে, এখনকার বাট আপনি কাজ যদি করেছে। স্বাভাবিক সেন্সে চিন্তা করেন প্রশাসক আমরা বসে আছে, সব লাইট পরিবেশকে জ্বালিয়ে দিল। রক্ষা করতে পারে বা পরিবেশকে রক্ষা করার জন্য আগ্রহী একজন সরকার প্রধান পেয়েছে। তো ওনাদের কার্যক্রম 25 কোটি বৃক্ষরোপণ, আমরা ছোট স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সরকারের ইনিশিয়েটিভ এবং হচ্ছে বাংলাদেশের জন্য যে প্রয়োজন 1 লক্ষ গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি। এই বছরে বিশেষ করে জুন এবং জুলাই এই 2 মাসে আমরা সমগ্র বাংলাদেশে 314টা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে 1 লক্ষ বৃক্ষরোপণ আমরা করব এবং চারা গাছ বিতরণ করবো। এটা এর বেশি হবে, কম হবে না। এই কার্যক্রমে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য আইদার আপনি বিবিসিএফ এর সাথে আছে অথবা হচ্ছে আপনার জায়গা থেকে যে যেভাবে পারি, আমাদের এখানে জেলা পরিষদের মাননীয় প্রশাসক মহোদয় আছেন, আমি ওনাকেও আমাদের এই কার্যক্রমে বিশেষ করে মিজান ভাই, ডক্টর হেমায়েতুল ইসলাম আরিফ ভাই এবং হচ্ছে রাজশাহীর সবারই তো বক্তব্য স্বাস্থ্য হয়ে সংরক্ষণ কমিটির সাধারণ প্রায় মনে হয় সম্পাদক হয়ে মহোদয় গেছে আছেন, সবারই। প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মহোদয় আছেন। সবারই তো খুবই সুন্দর বক্তব্য একটা হয়ে আপনারা গেছে এই কাজের এখানে সাথে যারা বসে আছে। অংশগ্রহণ করবেন। খালি আজকে ইয়া আমাদের এই বাকি আছে বিষয়ে ঘোষণা ইশারা। দিবেন আমাদের প্রধান অতিথি। আমরা রাজশাহীতে আসছি কেন, কারণ অলওয়েজ আমরা কনসিডার করি রাজশাহী সুন্দর পরিবেশ বান্ধব একটা শহর। আপনাদের সবাইকে আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন ফেডারেশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সেভ দ্য নেচার অ্যান্ড লাইফের আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে উপস্থিত সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমার মনে হয় যে যে সকল শিশুরা এসেছেন, মায়েরা আছেন, খুব কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পেলে আমরা বেশি দেরি করবো না, কারণ কষ্ট এটা তো কিন্তু পাবে আমরা অবশ্যই। বিকেলে এই সময় কিন্তু নষ্ট করি। হ্যাঁ, এটা যার জন্য আমরা নষ্ট করি। কাজে একটু অস্থির হবেন না, আমাদের প্রধান অতিথি আমাদের আর বেশি ইয়েও নাই। আমরা এ পর্যায়ে কেন আজকের এই প্রোগ্রাম, উদ্দেশ্য কি, এটা এবং আর কাউকে দিও না। এর তাৎপর্য কি, যারা এর অর্গানাইজেশন কাজ করছেন। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন ফেডারেশনের সহসভাপতি, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের প্রেসিডেন্ট এবং সেভ দি নেচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমানকে আমি প্রধানমন্ত্রীর আগে তার বক্তব্য উপস্থাপনের বিষয়ে আমি তাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বিশ্ব পরিবেশ দিবস 2026-এর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যিনি ছিলেন, তিনি বিশেষ কাজে ঢাকায় রয়েছেন, আসতে পারেননি। আমাদের মাঝে রয়েছেন বিশেষ অতিথি অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মাননীয় জেলা প্রশাসক রাজশাহী। আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজশাহী প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। লেন হয়েছে বাপরে বাবা, আমরা জানি তো। উপস্থিত রয়েছেন মোহাম্মদ মাহফুজুল হাসনাইন নিকল ভাই, সম্মানিত সদস্য সচিব রাজশাহী স্বাস্থ্য সংরক্ষণ কমিটি। উপস্থিত রয়েছেন
সৌদি আরবের প্রিন্স সুলতান ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর সৈয়দ শাহ আলম এবং বাংলাদেশের যুব বৈচিত্র্য সংরক্ষণের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বাংলাদেশ যুব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএর সম্মানিত সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন সহ সামনে উপবিষ্ট বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা এবং আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের কচিকাঁচা শিশুরা এবং তাদের অভিভাবকরা সবাইকে সেভ দি নেচার অ্যান্ড লাইফ এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই জানাচ্ছি। আমরা ও বাপ শুভেচ্ছা আসলে আনাতে তো ভোর হয়ে গেল। একটি শহর প্রকৃতপক্ষে তখনই পরিবেশ বান্ধব হয় যখন সেই শহরের বা দেশের উন্নয়নের সাথে প্রকৃতির কোনো সংঘাত তৈরি হয় না। প্রকৃতির সাথে সহ অবস্থান করে যে উন্নয়ন, সেটি আসলে প্রকৃত উন্নয়ন। আপনারা জানেন যে এই যে আমরা রাজশাহী শহরে বাস করছি, এই রাজশাহী শহর কিন্তু একসময় সবচেয়ে কম ধূলিকণার শহর হিসাবে জাতিসংঘের একটি পুরস্কার পেয়েছিল। কিন্তু কিছুক্ষণ আগে আমি একটা অ্যাপ থেকে এয়ার কোয়ালিটি যদি পরিমাপ করা যায় তাতে দেখলাম যে রাজশাহীর সেই এয়ার কোয়ালিটি সেটি কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে গত কয়েক বছরে আমরা রাজশাহী শহরের প্রায় লক্ষাধিক গাছ আমরা এখান থেকে কেটে ফেলেছি। আমাদের এই রাজশাহী শহর ছিল পুকুরের শহর। এখানে প্রায় 3000 পুকুর ছিল, সেটি কিন্তু আমরা ভরাট করে ফেলেছি। যার ফলে ইদানিং একটু বৃষ্টি হলেই রাস্তাগুলো কিন্তু পানি উপচিয়ে পড়ে। আপনারা শুনে আশ্চর্য হবেন, আমাদের এখানে যারা কচিকাঁচা সোনামণিরা রয়েছে, তোমরা কি জানো যে আমাদের এই রাজশাহীর পদ্মাত্তরে এক সময় বাঘ ছিল, হরিণ ছিল, নীলগাই ছিল, এতে কোনো মোষ ছিল? তোমরা কি জানো? কবে? আমার মনে হয় তোমরা জানো না, কিন্তু ছিল। বাঘ আবার কবে ছিল? 16 সালে ভাই বাঘ আবার কবে ছিল? OSM মালি নামের একজন ইংরেজ লেখক এবং FD স্যামসন নামের একজন ব্যক্তি, তিনি রাজশাহীতে এসেছিলেন সে ব্রিটিশ সরকারের একজন কর্মকর্তা হিসাবে। তার লেখা একটা বই থেকে আমরা জানতে পারি যে তিনি শিকার করতে বের হতেন এবং এই শিকার করতে গিয়ে তিনি একটা বই লিখেছেন। সেখানে আমাদের এই রাজশাহী শহরে চিতাবাঘ ছিল, কোনো মহিষ ছিল এবং হাতির পাল ছিল এখানে। এবং আমরা যে নীলগাই, যেটি মাঝে মাঝে আমাদের বাংলাদেশে জলপাইগুড়ি থেকে ঢুকে পড়ে, সেটিও কিন্তু আমাদের এই রাজশাহী শহরে ছিল। 150 থেকে 200 বছর আগেই ছিল। কিন্তু দেখেন আমরা কিন্তু এগুলোকে হারিয়ে ফেলেছি। তো আমার মনে হয় যে আমরা যেভাবে উন্নয়ন করছি, এটি কিন্তু আসলে টেকসই উন্নয়ন হচ্ছে না। আমাদের রাস্তাঘাট বড় হচ্ছে, আমাদের বাড়িগুলো উঁচু হচ্ছে, আমাদের গাড়ির সংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে। তো আমরা যদি ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, তাহলে অবশ্যই দেখলাম যে প্যাকেটিং করছিল ওইদিকে, আমাদের জনগণকে সচেতন হতে হবে। তবে একটি আসার কথা, এই সরকারের আমলে আমাদের পরিবেশ কর্মী আমরা যারা রয়েছি, আমাদেরকে মুগ্ধ করেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান, যে একটু আগে আমাদের বিবিসিএফ এর সভাপতি বলে গেলেন যে 25 কোটি গাছ তিনি রোপণ করবেন সারা বাংলাদেশে। এটি কিন্তু একটি আশা জাগানোর ব্যাপার। আরেকটি কথা তিনি বলেছেন যেটি আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে, সেটি হলো